সদ্য একটা বিধানসভা নির্বাচন পেরিয়েছি আমরা। এরপর গোটা ভারতবর্ষে লোকসভা নির্বাচন 2029-এ। কিন্তু তার আগে একটা অন্য রাজনৈতিক যুদ্ধ, একটা হাইব্রিড যুদ্ধ, সেটা কি শুরু হয়ে গেছে? ইন্টারেস্টিং শোনাচ্ছে। অবশ্যই আজ সেই হাইব্রিড যুদ্ধ নিয়ে কথা বলবো। আমি প্রদীপ্ত, আর আপনারা দেখছেন খবরের ডান দিক। খবরের ডান দিকে যেটা আমরা সবসময় করে থাকি, আগে ঘটনাটা সেটা বলি এবং তারপর তার অভিঘাত, তার তাৎপর্য, কী কী ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করি। এই যে হাইব্রিড যুদ্ধর কথা বললাম, সেটা আদতে বোধহয় একটা ডিজিটাল হাইব্রিড যুদ্ধ হতে যাচ্ছে। এর আগে আমরা একটা পর্ব করেছিলাম ককরোচ জনতা পার্টি। হঠাৎ একটা ডিজিটাল প্ল্যাটফর্মে মুভমেন্ট, সোশ্যাল মিডিয়ায় ঝড়, রাতারাতি ট্রেন্ডিং, ভাইরাল, পলিটিক্যাল স্যাটায়ার থেকে ক্রমশ ফুল ফ্লেজেড একটা রাজনৈতিক ন্যারেটিভের লড়াই, সেটা আমরা দেখলাম গত কয়েকদিনে। তার পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত, তার কার্য কারণ, সেই সংক্রান্ত আলোচনা, সেটা তো আমরা একটা পর্বে করেছি। কিন্তু আজকে আমরা আরও ব্রডার পিকচার নিয়ে আলোচনা করব। এই যে ডিজিটাল হাইব্রিড যুদ্ধটা লড়া হচ্ছে বা হঠাৎ শুরু হলো, সেটা কি সত্যিই হঠাৎ, নাকি এর পেছনে একটা সুপরিকল্পিত নকশা আছে? আজ সেই সব কিছু নিয়েই আমাদের আলোচনা। আগেই বললাম, লোকসভা নির্বাচন সেই 2029-এ, মানে আমাদের হাতে 3 বছর আছে। অনেকে বলেন রাজনীতিক সম্ভাবনার খেলা, আর যারা এটা বলেন তাদের এই বলাটার পিছনেও যে মূল কারণটা থাকে, সেটা হচ্ছে রাজনীতি কিন্তু খুব অল্প সময় পাল্টে যায়। আজকে যেটা আপনার কাছে বাস্তব, সেটাই আগামী 7 দিনে হয়তো এমন কোনো ঘটনা ঘটে গেল যে সেটা আর কোনো ইস্যুই রইল না, বা হয়তো সেই ইস্যুটাই স্নোবলিং এফেক্টে আগ্নেয়গিরির চেহারা নিয়ে নিল। সেক্ষেত্রে 3 বছর মানে তো একটা দীর্ঘ সময়, একটা লম্বা সময়। এর মাঝখানে কত কি ঘটবে দেশে, দেশের বাইরে, রাজ্যে, সর্বত্র আমাদের চারপাশে। রাজনীতি কি 3 বছর এগিয়ে আঁচ করা যায়? বিরোধীরা কতটা তৈরি 3 বছরের এই যে লড়াই হতে চলেছে, তার আগে বিরোধীরা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, তারা আগামী দিনে কোন জায়গায় নিজেদের নিয়ে যেতে পারে, কে কী অবস্থায় রয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দল হিসেবে, এই সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হবে। দেখুন, এই মুহূর্তে ভারতের 22টা রাজ্যে, একদম ঠিক শুনছেন, 22টা রাজ্যে বিজেপি সরকার গড়ে রয়েছে। বিজেপি বা তাদের এনডিএ সহযোগীরা। 22টা রাজ্য কিন্তু কম কথা নয়। 22টা রাজ্য মানে কতগুলো বিধানসভা, কতগুলো লোকসভার আসন, সেগুলো তো পরিসংখ্যানবিদরা, যারা রাজনীতির পরিসংখ্যান সবসময় মুখস্থ রাখেন, তাদের নখদর্পণে থাকে। কিন্তু খাতায় কলমের হিসেবের বাইরে এই ফিগারটা, 22টা রাজ্যে একটা রাজনৈতিক দলের ক্ষমতায় থাকা, এটা ভারতবর্ষের ওভারঅল রাজনৈতিক ডিসকোর্সের কি চেহারা, কি ছবি আমাদের সামনে তুলে ধরছে। এটা পরিষ্কার তুলে ধরে যে বিরোধীরা ক্রমশ তাদের জমি হারাচ্ছে। বিরোধী রাজনীতি ভারতীয় রাজনীতিতে অবশ্যই সিগনিফিক্যান্ট, কিন্তু যে এক্সিস্টিং বিরোধী দলগুলো যে রাজনৈতিক চেহারায় রয়েছে, সেটা বোধহয় ভারতবর্ষের বৃহত্তর জনগণের কাছে কোনো কারণে, কোনো অদৃশ্য কারণে গ্রহণযোগ্য হচ্ছে না। কেন এত বড় কথা বলছি? এই কথাটার কিন্তু তাৎপর্য বিরাট। হয়তো কেউ বলতে পারেন কংগ্রেসের ক্ষেত্রে দলের যে নেতৃত্ব, সেটা নিয়ে মানুষের অসূয়া থাকতে পারে। রাহুল গান্ধী সম্পর্কে রাজনৈতিক বিস্তীর্ণ মহলের একটা অংশ, মিডিয়ার একটা অংশ, তারা সবাই একটা শব্দবন্ধ ব্যবহার করেন, পাপ্পু। সেই একটা হিন্দি গান ছিল না, পাপ্পু কান্ট ডান্স, অনেকটা সেই অভিঘাত থেকেই বোধহয় এইরকম একটা ইমেজারি।
ঠিক ভুল ভালো মন্দ তার বিচারে আমরা ঢুকছি না, কিন্তু এই শব্দবন্ধটার একটা অদ্ভুত ডাইকোটমি আছে। যখনই কেউ এই ধরনের কোনোভাবে চিহ্নিত হন, তখনই তার সক্রিয়তা, তার গ্রহণযোগ্যতা, সেগুলো নিয়ে একটা প্রশ্ন উঠে যায় ঠাড়ে ঠুড়ে। এক্ষেত্রেও কি তাই হয়েছে? আপনি বিরোধী দলের অন্য মুখ হিসেবে যাদের দেখতে পান, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ক্ষমতা হারিয়েছেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লি হারিয়েছেন, অখিলেশ যাদব উত্তরপ্রদেশ হারিয়েছেন, আগামী বছর আবার তাকে পরীক্ষায় বসতে হবে। এছাড়া ডিএমকে বা অন্যান্য যে সমস্ত দলগুলো আছে দক্ষিণের রাজনীতিতে, তাদেরও প্রাসঙ্গিকতা কিন্তু কমেছে। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় রাজনীতিতে যদি বিজেপির সুসময় হয়, বা যেটা তারা বলেন আচ্ছে দিন, তাহলে বিরোধীদের জন্য কিন্তু এটা খুব কঠিন একটা সময় চলছে। বল সুইং করছে, তারা খোঁচা দেওয়ার, যদি একটা খোঁচা লেগে একটা বাউন্ডারি পাওয়া যায় ব্যাটের কানায় লেগে, তারা সেই চেষ্টাটা আপ্রাণ চালিয়ে যাচ্ছেন, কিন্তু সুযোগ খুব একটা পাচ্ছেন না, বা বিভিন্ন জায়গাতে তাদের অনেক প্রচার, অনেক স্বপ্ন দেখানোর চেষ্টা, অনেক অঙ্গীকার, অনেক প্রমিস থাকা সত্ত্বেও মানুষ তাদের হয়তো বিশ্বাস করতে পারছেন না। ঠিক এই রকম একটা পরিস্থিতিতে আগামী বছর এবং আগামী কয়েকটা বছর কি কি হতে পারে, রাজনৈতিক অভিঘাত যার তীব্র হবে। 2027-এ জনগণনা হবে, সেন্সাস। 2011-র পর প্রায় 16 বছর পর আমরা ভারতবর্ষের আবার এক্স্যাক্ট জনসংখ্যা, জাতিগত বিন্যাস, সম্প্রদায়গত ফিগার, সেগুলো সব কিছু আমরা পাবো। তার একটা খুব গভীর তাৎপর্য থাকবে। একই সঙ্গে অনেকে বলছেন এনআরসি হতে পারে। আমরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ ভারতের বহু রাজ্যে আস্তে আস্তে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হতে দেখেছি নির্বাচনের আগে। তার তাৎপর্য কী দাঁড়ায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে, এবং অবশ্যই ডিলিমিটেশন হবে। ডিলিমিটেশন অর্থাৎ এই যে নির্বাচনী কেন্দ্রগুলো, বিধানসভা বা লোকসভা, এগুলোকে নতুন করে ম্যাপিং করা হবে, জনঘনত্ব, জনবিন্যাস, এই সব কিছু মাথায় রেখে। তার ফলে অবশ্যই সেটার ভোট বাক্সের রাজনীতিতে, ইভিএমের রাজনীতিতে তার একটা প্রভাব পড়বে। যদি ভূগোলই নতুন করে পাল্টায়, তাহলে তো অঞ্চলভিত্তিক রাজনীতির সমীকরণগুলোও পাল্টাবে, সেদিকেও অবশ্যই নজর রাখতে হবে। খাতায় কলমে ইস্যু কিন্তু প্রচুর, বিরোধীদের সুযোগও রয়েছে, কিন্তু আন্দোলন সেইভাবে তৈরি হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা অতীতের বা সাম্প্রতিক অতীতে যে আন্দোলনগুলো দেখেছিলাম, তার থেকে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতির অবস্থাকে যদি বিশ্লেষণ করি, তাহলে সেই আন্দোলন সংসদের কক্ষ থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে রাস্তায় পৌঁছনোর বা জন আন্দোলনের চেহারা নেওয়ার সম্ভাবনা কতটা? ভারতবর্ষেও কি কাঠমান্ডু বা ঢাকা স্টাইলের কোনো জেনজি গণ আন্দোলন রাস্তায় আছড়ে পড়তে পারে সুনামির মতো? এই ধরনের কোনো আন্দোলনের ব্লুপ্রিন্ট মাথায় রেখেই কি ককরোচ জনতা পার্টির মতো কোনো এক্সপেরিমেন্ট কেন বলছি? কারণ ওই যে বললাম, গত কয়েক বছর ধরে আপনি যদি ন্যারেটিভ ফলো করেন, তাহলে ভারত জোড়ো যাত্রার সময় থেকে রাহুল গান্ধীর মুখে আমরা বহুবার 2-3টে জিনিস শুনেছি: ভোট চুরি, ইভিএম হ্যাকিং, আর জেন জি। 3টে শব্দ বোধহয় রাহুল গান্ধীর খুব প্রিয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় হারের পর অবভিয়াসলি ইভিএম নিয়ে সমালোচনা করেছেন। তৃণমূলের গলায় আমরা এখনও হয়তো জেন জি সেভাবে শুনছি না, কিন্তু বিক্ষিপ্তভাবে সেই দলের মধ্যে থেকে অনেকে কখনো কখনো বলেন। অরবিন্দ কেজরিওয়ালের আপের গলায় তো আমরা খুব প্রবলভাবেই শুনি, এবং বামেদের গলায় তো আমরা সব সময় শুনি। বামেরা তো খুব প্রকাশ্যে কাঠমান্ডুতে বা
ঢাকাতে যখন ছাত্ররা আন্দোলন শুরু করেছিলেন সেটাকে জেনজির বিপ্লব বা গণ অভ্যুত্থান হিসেবেও দেখছিলেন। পরবর্তীকালে ঢাকার আন্দোলন যখন একটা অন্য চেহারা নেয়, একটা মৌলবাদী টার্ন নেয়, ইউ টার্ন নেয়, তখন আমরা দেখলাম বামেদের হঠাৎই একেবারে ইমার্জেন্সি ব্রেক লাগিয়ে সেখান থেকে একটু পিছিয়ে আসতে তারা হঠাৎ অস্বস্তি ফিল করলেন। আর বোধহয় এটাকে জেনজি টেনজি বলা যাবে না, তাতে মানুষের কাছে একটু ভুল বার্তা যেতে পারে। ভুল বার্তা বোধহয় ততক্ষণে চলেই গেছে, সেটা পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফল তো আমাদের সামনে বলেই দিচ্ছে। কিন্তু আজকে আমাদের আলোচ্য সেটা নয়, আজকে আমাদের আলোচ্য এই এক্সপেরিমেন্টটা, সেটার রাস্তায় আগুন জ্বালার কতটা সম্ভাবনা বা আশঙ্কা আছে। দেখুন, বড় জুয়া খেলার আগে, না আমরা কোনোভাবেই গ্যাম্বলিং জুয়া এগুলোকে প্রমোট করি না, কিন্তু ক্যাসিনোর ভাষায় বলতে গেলে বড় জুয়া খেলার আগে অনেক সময় যারা বড় বড় প্লেয়ার হন, সেই সমস্ত দ্য গ্রেট গ্যাম্বলাররা, তারা কিন্তু এই ধরনের কিছু প্রোটোটাইপ নিয়ে এক্সপেরিমেন্ট করেন। অর্থাৎ আমি একটা বড় মডেল লঞ্চ করব, তার আগে সেটা কতটা কার্যকরী আমি তার কিছু ছোট ছোট অংশ অ্যাক্টিভেট করে বোঝার চেষ্টা করি। ওই যে স্লিপার সেলের কাজের ধরন, কাঠামো, যারা ক্রাইম বা এই সমস্ত কিছু ফলো রাখেন তারা খুব ভালো করে এটা জানবেন। এটাও অনেকটা সেই রকম একটা প্রোটোটাইপের খেলা। আমরা একটু প্রোটোটাইপগুলোর দিকে তাকাই। 2014-এ ভারতবর্ষে প্রথমবার মোদী সরকার এলো। আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে দুবারের ইউপিএ সরকারকে তাদের প্রবল অ্যান্টি ইনকামবেন্সি, একের পর এক স্ক্যাম, একের পর এক কলঙ্ক, সেই সমস্ত কিছুকে একেবারে উড়িয়ে দিয়ে ঢেউয়ের মতো আছড়ে পড়ল এনডিএর সরকার, বিজেপির সরকার। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হলেন। তারপর 2014 থেকে 2016, অনেকে বলেন যে একটা নতুন সরকার এলে, প্রবল ম্যান্ডেট নিয়ে এলে একটা ফেজ থাকে যেটা রাজনৈতিকভাবে বলা হয় হানিমুন ফেজ। ঠিক তারপরই আমরা দেখলাম 2016-এ জেএনইউয়ে একটা আন্দোলন শুরু হলো। তার আগে অ্যাওয়ার্ড বাবসি বা যারা ওই আপনার আমার থেকে একটু বেশি বুদ্ধিধর, বেশি প্রতিভাবান, এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধি এবং প্রতিভার মানুষজন, তারা অ্যাওয়ার্ড বাপসি করছিলেন। অর্থাৎ সরকারের থেকে পাওয়া পুরস্কারগুলো প্রতিবাদ হিসেবে বিভিন্ন ইস্যুতে তারা সরকারের ওপর হঠাৎই তাদের মোহভঙ্গ শুরু হয়, 2 বছরের মধ্যে তারা ফেরত দিতে শুরু করলেন। তারা অবশ্যই অলমোস্ট একই ধরনের রাজনৈতিক মতাদর্শের মানুষজন যারা ফেরতগুলো দিচ্ছিলেন, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলছি না। আমরা প্রথম প্রোটোটাইপ হিসেবে জেএনইউকেই ধরছি। 2016-তে যেটা আমরা দেখেছিলাম, ভারত তেরে টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই ধরনের বিভিন্ন স্লোগান, যেগুলো অনেকের কাছেই খুব প্রভোকেটিভ। সেই স্লোগানগুলো আমরা শুনলাম, ন্যাশনাল টেলিভিশনে আমরা শুনলাম, খবরের কাগজে পড়লাম, এবং ক্রমশ সেই স্লোগানগুলো ভারতের অন্য বড় মেট্রো সিটিগুলোয়, ছোট শহরগুলোয়, এমনকি আস্তে আস্তে ছোট ছোট পয়েন্টে ছড়াতে শুরু করলো, বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোয়, তারপর আস্তে আস্তে সড়কের স্ট্রিট কর্নারে। 2020-তে আমরা একইভাবে দেখলাম দিল্লি দাঙ্গা। তার প্রেক্ষাপটটা অবশ্য খুব দীর্ঘ ছিল। ততদিনে 2019-এ আরও একবার শক্তি বাড়িয়ে ফিরে এসেছে নরেন্দ্র মোদীর সরকার। এবার আর শুধু এনডিএ নয়, বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরেছে, প্রবল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। মাঝখানের সময়টায় বিরোধীরা আরও ক্ষয় হয়েছে তাদের, সেই মুহূর্তে তাদের সামনে খুব একটা ন্যারেটিভ পাওয়া যাচ্ছিল না। 2020-তে তারপরে আমরা একটা দিল্লি দাঙ্গা দেখলাম, শাহিনবাগ দেখলাম, দীর্ঘদিন ধরে একটা আন্দোলন। সে আন্দোলনের খুব ভয়ঙ্কর চেহারা আমরা দেখলাম, রাস্তায় নেমে এসে পাথর ছোঁড়ার মতো বিষয়, রাজপথ দখলে নেওয়ার আন্দোলন। শারজিল ইমামের গলায় আমরা চিকেন স্নেক প্রসঙ্গ শুনলাম। ভারতের উত্তর পূর্ব কতটা ভালনারেবল, কতটা বিপজ্জনক, সেটাকে কত সহজে এক মুহূর্তে কিভাবে ব্লক করে দেওয়া যায়, সেই ধরনের একটা প্রচার আমরা শুনলাম, আমরা আশঙ্কিত হলাম। কিন্তু তারপরেও আমরা দেখলাম সেই আন্দোলন একটা
পয়েন্টে পৌঁছানোর পর ভেঙে গেল। সেই আন্দোলন সরকারকে হয়তো একটা ঝাঁকুনি দিতে পেরেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। ফরাসি বিপ্লবের বাস্তিল দুর্গের পতনের টেমপ্লেট সেই আন্দোলন তৈরি করতে পারেনি। এরপর আমরা দেখলাম 2020-21 আবার নতুন কৃষি বিল সংসদে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে, সংসদে পেশ হওয়ার সঙ্গে সঙ্গে তাই নিয়ে আপত্তি, তারপর আন্দোলন, এবং সেই আন্দোলন আবার ওই একটা নতুন প্রোটোটাইপ আমাদের সামনে আনলো। এবার কিন্তু আমরা একটু আশঙ্কার থেকেও বেশি আতঙ্কিত হলাম, কারণ আমরা দেখলাম যে সেই আন্দোলন একটা আগ্রাসী আন্দোলনের চেহারা তো নিলই, তার সঙ্গে তার একটা কাভার ফায়ার খুব বিস্তৃতভাবে এলো। কারণ সেই আন্দোলন আর শুধু ভারতীয় কৃষকদের বা তাদের সমর্থনে ভারতের রাজনীতির একটা ব্লকের, বুদ্ধিজীবীদের একটা ব্লকের, শিল্প সংস্কৃতি নিয়ে থাকা মানুষজনের একটা ব্লকের প্রতিবাদ আর রইল না, সেটা আন্তর্জাতিক হয়ে উঠল। সেই আন্তর্জাতিকতায় আমরা দেখলাম গ্রেটা থানবার্গের মতো কোনো একজন পরিবেশ সচেতন মানুষ, তিনি নাকি ভারতের কৃষকদের স্বার্থ নিয়ে হঠাৎই খুব ওয়াকিবহাল হয়ে উঠলেন। গায়িকা রিহানা, তিনি টুইট করা শুরু করলেন। পর্ন ছবির নায়িকা মিয়া খালিফা, তিনি রাতারাতি ভারতীয় কৃষকদের দুরবস্থা দেখে একেবারে বিগলিত করুণা জাহ্নবী যমুনা হয়ে উঠলেন। পরবর্তীকালে আমরা জানতে পারলাম যে এগুলো সবই এক বৃহত্তর টুল কিটের অংশ ছিল। হ্যাঁ, আমরা জানতে পারলাম। এখন আমরা এটা বলতে পারি এই কারণে, কারণ ভারতের নিরাপত্তা সংস্থাগুলো শুধু একদল আরেক দলের ওপর রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি করবে সেই কারণে নয়, তারা রীতিমতো ডকুমেন্টের আকারে অনেক তথ্যকে সামনে আনলো, যেগুলো দেখে আমরা আশ্চর্য হয়ে গেলাম। রীতিমতো টুল কিট প্রকাশ্যে এলো যে কিভাবে ভারতের বাইরে থেকে কিছু আন্তর্জাতিক মহল তারা ভারত সরকারকে, ভারতীয় অর্থনীতিকে তারা চাপে ফেলতে চায়। তারা জিও পলিটিক্সে কোনোভাবে ভারতকে সামনে এগিয়ে যেতে দিতে চায় না। তারা চায় যে ভারত আরও বড় ইকোনমি হওয়ার অ্যাসপিরেশন নিয়ে ছুটছে, তাদের একটু ব্রেক টেনে ধরতে। একটা কোভিডের লম্বা সময় আমরা দেখেছি, সেই সময় সারা পৃথিবী যখন বন্ধ ঘরে স্ট্রাগল করছে, তখন ভারত যে ভূমিকা নেওয়ার চেষ্টা করেছিল সেটাও আমরা দেখেছি। সেই সময়টা পেরিয়ে তারপর থেকে আমরা দেখলাম যে এই ভূ রাজনীতির টেমপ্লেটটা, এই প্রোটোটাইপের খেলাটা খুব ধারাবাহিক হয়ে উঠল। কেন বলছি? কারণ 14 মোদি, 19-এ দ্বিতীয়বার মোদি, আর 24-এ খুব টাইটুয়ে ক্ষমতায় আসা মোদি, এই তিনটে মোদির বিজেপি সরকারের মধ্যে একটাই কমন প্রোটোটাইপ আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই ধরনের আন্দোলন। আজকে আবার আমরা সেই রকম কোনো আন্দোলনের ট্রেলার দেখছি? আন্দোলন বা এরকম কোনো পরিস্থিতি আগামী দিনে তৈরি করা হবে বলে তার মুখবন্ধ তৈরি করা হচ্ছে? অনেকে বলেন কৃষক আন্দোলনের ওই টুলকিটটা না বেরোলে ভারতবর্ষের রাজনীতিতে ডিপ স্টেট এই মুহূর্তে যে সক্রিয় ভূমিকাটা নিতে চাইছে তার ইঙ্গিত বোধহয় পাওয়া সম্ভব ছিল না। কিন্তু সেটা যখন প্রকাশ্যে এলো, তখন আমরা প্রথমবার বুঝতে পারলাম যে এই লড়াইটা শুধু ভারতবর্ষের মানচিত্রের আশেপাশে হচ্ছে না, ভারতবর্ষের ভেতরেও ঢুকে পড়েছে। আমরা 2024-এর ঢাকা দেখেছি, কাঠমান্ডু দেখেছি। আমরা ভারতের ভেতরে 370 অবলুপ্ত হয়ে যাওয়ার পর যখন জম্মু, কাশ্মীর এবং লাদাখ আলাদা হয়ে গেছে, তখন একটা
সোনাম ওয়াংচুকের আন্দোলনও দেখেছি। আর আশ্চর্যজনকভাবে এই প্রত্যেকটা আন্দোলনের পেছনে ঘুরে ফিরে আবার কোনো না কোনো একটা টুলকিটের অস্তিত্ব জানতে পেরেছি। আর প্রত্যেকটা ক্ষেত্রেই সেই গভীর দেশের একটা রোল, একটা ভূমিকা, তার একটা ছাপ ফুটে উঠেছে। এগুলো কিন্তু কাকতালীয় বোধহয় আর নয়, কারণ ওই যে বললাম, খটকা যখন বারবার লাগতে শুরু করে তখন তার পেছনে একটা স্পষ্ট জালের নকশা আছে, এটা বোঝা যায়। 2024 থেকে 26 ভারতের রাজনৈতিক পালাবদলটা খুব স্পষ্ট। প্রথমে মহারাষ্ট্র, তারপর মধ্যপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, বিহার, আর এবার প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, আসামে পুনরায় বিজেপি সরকার। ওই যে বলছিলাম, যেটা দিয়ে শুরু করেছিলাম, 22টা রাজ্যে এই মুহূর্তে ভারতবর্ষে বিজেপি ক্ষমতায়। এই যে নতুন রাজ্যগুলো বিজেপির ব্যান্ডওয়াগনে বা একটা লম্বা মালগাড়ি আপনি কল্পনা করুন, লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে, প্রথমে যার ইঞ্জিনটা চলে গেল, তারপর আপনি অপেক্ষা করছেন, ঘর ঘর আওয়াজ করে একটা বিশাল লম্বা মালগাড়ি যাচ্ছে, ক্রমশ তার বগি বাড়ছে, ওয়াগনগুলো বাড়ছে, আর যত বাড়ছে তত 2029-এর যে মানচিত্রটার দিকে আমরা তাকাচ্ছি, সেখানে একটা রং গাঢ় হচ্ছে, সেই রংটা বোধহয় গেরুয়া। না, আমি কোনো বিজেপির সমর্থক হিসেবে আপনাদের এই কথাটা বলছি না। হয়তো বিজেপির সমর্থকরা এই কথাটা শুনলে খুব আনন্দ পাবেন, স্বস্তি বোধ করবেন। নম্বর যখন বাড়ে, শুধু নম্বরের প্রিজমে একটা রাজনৈতিক দলের সাফল্যকে বোধহয় দেখা উচিত নয়। তারা রাজনৈতিকভাবে কি ইম্প্যাক্ট তৈরি করতে পারছে, কতটা সুদূর প্রসারী আপনাকে তাকাতে বাধ্য করছে, সামনের ডিজাইনটা তারা কতটা আপনার সামনে স্পষ্টভাবে পেশ করতে পারছে, আর সেটাতে আপনি কতটা আশা দেখতে পাচ্ছেন, সেটা রাজনীতির ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। নম্বর তো আজ আছে, কাল সঙ্গে নাও থাকতে পারে। প্রশ্ন হচ্ছে, এই নম্বরের খেলায়, যেটা বলছিলাম, বিজেপি যত সক্রিয় এবং শক্তিশালী হচ্ছে, তত বিরোধীদের নম্বর কমছে তাদের সম্ভাবনা, কমছে তাদের ফিরে আসার আশাটাও, আর একই সঙ্গে তাদের বাড়ছে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। রাস্তায়, পথে ঘাটে আপনি এই মুহূর্তে তৃণমূলের একটা স্ট্রিট কর্নারে যদি 12 জন মানুষকেও জোগাড় করতে হিমশিম খান, আপনি দেখবেন আপনি সরকার বিরোধী, মোদি বিরোধী, বিজেপি বিরোধী কোনো একটা পোস্ট, কোনো একটা শ্লেষ, কোনো একটা ব্যঙ্গ যদি সোশ্যাল মিডিয়ায় করেন, সেটাতে 12টা লাইক পড়তে বা 12 জন মানুষের প্রশংসা, প্রশস্তি পেতে আপনার 12 মিনিটও লাগছে না, সেটা 1 মিনিটেই হয়ে যায়। এখন এখানেই প্রশ্ন যে এই হাইব্রিড ডিজিটাল যে অস্তিত্ব, সেই অস্তিত্ব দিয়ে কি শুধু রাজনৈতিক লড়াই, মাঠে ঘাটের লড়াই, রাস্তার লড়াই, ট্রাম লাইনের লড়াই লড়া যায়? এটা খুব জটিল একটা ধাঁধা, জানেন তো। এই ধাঁধার উত্তর সত্যিই খুব মজার। আপনি যদি এক্ষুনি গিয়ে খোঁজেন সোশ্যাল মিডিয়ায়, তাহলে দেখবেন অরিজিৎ সিংয়ের অনুরাগীর সংখ্যা, ফলোয়ারের সংখ্যা, সেটা যতটা বা যত মিলিয়ন, হয়তো তার থেকে বেশি নেহা কাক্করের। আপনি কোনো রাষ্ট্রীয় সঙ্গীত, যারা হিন্দুস্তানি ঘরানার, কর্ণাটকি ঘরানার গান, তাদের কোনো গানের ভিউ বা ফলোয়িং যদি দেখেন, সেটা দেখবেন হয়তো কয়েকশো বা কয়েক হাজার বা কয়েক লাখ হয়তো মেরে কেটে। কিন্তু কাঁচা বাদামের আপনি হয়তো মিলিয়নে ভিউ বা লাইক দেখতে পারেন। ওই যে বললাম, খুব জটিল একটা জায়গা। কখন কোন জিনিসটা ট্রেন্ডিং আর ভাইরাল, তার নিরিখে সবসময় রাজনৈতিক অভিঘাত, সেটাকে বোধহয় তুলনা করা যায় না। এখন সোশ্যাল মিডিয়া নির্ভর এই যে স্ট্র্যাটেজি, তাই দিয়ে কি এরকম একটা হাইব্রিড যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ জেতা যাবে, ন্যারেটিভের যুদ্ধ জেতা যাবে? অনেকে বলছেন যে এই যে বারবার জেনজির কথাটা বলা, জেনজিকে খুঁচিয়ে দেওয়া, জেনজির এত অপ্রাপ্তি সম্পর্কে কথা বলা,
তারা কিছু পাচ্ছে না, তারা সব সময় বঞ্চিত, তাদের এই সরকারের আমলে কোনো কোনো আশা নেই, এইটা বারবার বলার চেষ্টা করা, আদতে এটা বোধহয় তাদের কোনো একটা ইগোকে কল দেওয়ার চেষ্টা। কল টু অ্যাকশন বলে একটা কথা ডিজিটাল মার্কেটিংয়ে খুব প্রচলিত, জানেন তো? ওই যে বলি না আমরা যে তাতিয়ে দাও, চাগিয়ে দাও, এই যে শব্দবন্ধগুলো, ফুটবল মাঠে যেরকম পিকে ব্যানার্জি বলতেন ভোকাল টনিক, প্লেয়ারদের দ্বিতীয়ার্ধের আগে একটু রিজুভিনেট করার জন্য, এক্ষেত্রেও কি সেই রকম একটা নীতি নেওয়া হয়েছে? কিন্তু প্রশ্ন হলো এই নীতিটা নিয়ে শেষ পর্যন্ত ভারতের জেনজিকে কি রাস্তায় নামানো যাবে গণ আন্দোলনে? এত সহজ বোধহয় নয়। যারা এটা ভাবছেন তারা বোধহয় একটু ভুল করে ফেলছেন। ভারতে গণ আন্দোলন হয়নি তা নয়। আমরা নির্ভয়ার আন্দোলন দেখেছি, আমরা অভয়ার রাত দখলও দেখেছি, কিন্তু সেইগুলোর যে কারণ, যে গ্রেটার কজ, যে অভিঘাত, তার সঙ্গে শুধু এই রাজনৈতিক সমীকরণ কি ইকুয়েট করা যায়, মিলিয়ে ফেলা যায়? প্রশ্ন উঠছে। তাহলে কি আবার একটা মণিপুর ছকে কোনো জাতিগত দাঙ্গা বাঁধানোর অভিসন্ধি? আমরা জানি না। এই রাজনৈতিক ন্যারেটিভটা, যেটা হয়তো উত্তর পূর্ব ভারতে কোনো কোনো পকেটে কাজ দিয়েছে, বা ভারতবর্ষের কোনো শহরে কোনো প্রত্যন্ত অঞ্চলে কাজ দিয়েছে অতীতে সরকারকে একটু অস্বস্তিতে ফেলার জন্য, একটু বিশৃঙ্খলা তৈরি করার জন্য, একটু কিছুদিনের জন্য হেডলাইনে থাকার জন্য, একটু ইকোসিস্টেমকে সক্রিয় রাখার জন্য, অ্যাক্টিভ মোডে রাখার জন্য, সেটা কি প্রতিবার বড় স্কেলে সফল হবে? জেএনইউয়ের মতো, কৃষক আন্দোলনের মতো, দিল্লি দাঙ্গার মতো? এর উত্তর সময় দিতে পারবে। তবে কাজটা কিন্তু খুব খুব কঠিন হয়ে গেছে, আগের থেকে আরও কঠিন হয়ে গেছে। কেন জানেন তো? কারণ ওই যে ডিপ স্টেটের অস্তিত্ব বা পর্দার আড়ালের খেলাগুলো, সেগুলো আগে আমরা শুধু শুনতাম, প্রথমবার বিশ্বাস করিনি হয়তো, দ্বিতীয়বার শুনে একটু একটু মাথা নাড়িয়েছিলাম, হলেও হতে পারে, তৃতীয়বার থেকে হয়তো আমরা একটু সতর্ক হয়েছি, একটু বিশ্বাস করতে শুরু করেছি। আর আমরা যখন সাধারণ জনগণ, ওই যারা ককরোচের সমান, তারা যখন একটু বিশ্বাস করতে শুরু করেছেন, তখন পর্দার আড়ালে যারা ভারতের নিরাপত্তার জন্য সারা রাত জাগেন, দিনেও জেগে থাকেন, রাতেও জেগে থাকেন, জলে স্থলে অন্তরিক্ষে সবসময় সচেষ্ট থাকেন, তারা কিন্তু আরও সতর্ক হয়ে গেছেন। আর সেটাই বোধহয় এই মুহূর্তে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচারের গোটা ফেজটাতে বারবার একটা কথা বলছিলেন, আপাত নিরীহ তার রাজনৈতিক স্টাইলের সঙ্গে অনেকেই সেই মন্তব্যটাকে খুব বেশি গুরুত্ব দেননি। অনেকেই ভাবছিলেন মমতা তো এরকম কথা বলেই থাকেন। আজকে একটু হাইন্ড সাইডে তাকাতে গিয়ে, একটু পিছিয়ে যেতে গিয়ে আমার মনে হচ্ছে ওই মন্তব্যটাকে বোধহয় একটু কাটাছেঁড়া করতে হবে। মমতা বারবার বলছিলেন এই বিজেপি সরকার দেখবেন বেশি দিন টিকবে না, দেখবেন বেশি দিন টিকবে না। কখনো বীরভূমের কোনো জনসভায়, কখনো উত্তরবঙ্গে, কখনো দক্ষিণবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার মুখ থেকে এই কথাটা আমরা শুনছিলাম। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি এটা নিছকই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ করার জন্য, তাদের বেকায়দায় ফেলার জন্য, বা মানুষের মনে তার ভোট ব্যাংক, তার যারা সমর্থক, তাদের একটু চাগিয়ে রাখার জন্য কথাটা বলছিলেন? নাকি তার পেছনে কোনো অন্য কারণ থাকতে পারে? তার কাছেও কি কোনো মহল থেকে এই ধরনের কোনো ইঙ্গিত আসছিল, বলা হচ্ছিল তাকে অভয় দেওয়া হচ্ছিল যে একটু এবারটা সামলে নিন, একটু লড়ে নিন, এই সরকার বেশি দিন থাকবে না? কারা বলছিলেন? কেন এতটা কনফিডেন্স পাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কনফিডেন্সটাকে, আত্মবিশ্বাসটাকে টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে। ঠিক যেভাবে দিল্লির জনতা কেজরিওয়ালের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছিলেন, ঠিক যেভাবে উত্তরপ্রদেশে সাইকেল পাংচার হয়েছিল। রাহুল গান্ধীর ক্ষেত্রে তো এই ঘটনা বারবার হয়েছে। তবু তাদের গলায় এই শব্দবন্ধগুলো অদ্ভুতভাবে ফিরে আসে। আমরা জানি একটা লোকসভা নির্বাচন আরও 3 বছর পরে, 5 বছর
টার্ম দুবার পেরিয়ে গেছে এই সরকার এবং আরও একটা থার্ড টার্মের 5 বছরের দিকে এগোচ্ছে, এখনও 3 বছর বাকি আছে। কিন্তু তারা এখনও বলে যাচ্ছেন, কখনো জেনজিকে রাস্তায় নামার ডাক দিচ্ছেন, কখনো বলছেন এই সরকার বেশি দিন টিকবে না। এগুলো কি কোনো বৃহত্তর গেম প্ল্যান সাজানো আছে? তার ক্রোনোলজি ধরেই এই মন্তব্যগুলো আসে? বিচার করে বোধহয় দেখতে হবে। ভারতবর্ষের মতো দেশে গণ আন্দোলন, রাস্তায় নেমে সব কিছু একদিনে লণ্ডভণ্ড করে দেওয়া, রাজনৈতিক টেমপ্লেটটাকে আনসেটেল করে দেওয়া, সেটা কেন এত কঠিন? এই প্রশ্নের উত্তরও তাহলে খুঁজতে হবে। আর তার মধ্যেই লুকিয়ে আছে এই গোটা প্রসঙ্গটা। দেখুন, আমাদের এখানে আর্মি কিন্তু খুব ডিসেন্ট্রালাইজড। শুধু 3টে বাহিনী বলে নয়, এতগুলো কোর, এতগুলো ডিভিশন, শুধু সেই কারণের জন্য নয়। একটা অদ্ভুত টেমপ্লেট ফলো করে দেখবেন যারা ইতিহাসে খুব রুচি রাখেন। আমাদের আশেপাশের পড়শি দেশগুলোয়, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এই বিভিন্ন জায়গাতে বা আরও আমাদের বৃহত্তর এশিয়ার অন্য নেবারহুডে, পাড়াগুলোতে যে পরিমাণ সামরিক অভ্যুত্থান হয়েছে, কু হয়েছে, ভারতবর্ষে কিন্তু কখনো হয়নি। অনেকে বলেন ভারতবর্ষের আর্মির স্ট্রাকচারটা এতটা ডিসেন্ট্রালাইজ, সেটা বোধহয় করা সম্ভব নয়। একই দিনে একই সঙ্গে এতগুলো বাহিনীকে একসঙ্গে নিজের হাতে নিতে পারা কঠিন। একইভাবে ভারতের সংসদীয় কাঠামোটাও ত্রিস্তরীয়। একটা পার্লামেন্ট আছে, রাষ্ট্রপতি আছেন, আর আছে বিচার বিভাগ। আর এই 3টের সমন্বয় বা কখনো কখনো সমন্বয়ের অভাব দেখা দিলেও এই সিস্টেমটা কিন্তু স্বাধীনতার এত বছর পরেও চলছে। সেই জন্যই আমাদের ফেডারেল স্ট্রাকচার, আমাদের এই সংযুক্ত সংসদীয় গণতন্ত্র, তার কাঠামোটা চলছে এবং এই চলাটার মধ্যেই তার সাকসেস ফর্মুলাটা প্রমাণ হয়। এই জন্যই তো বোধহয় ভারতকে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলি আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, সেখানে যেমন একটা উন্নততর গণতন্ত্রের কথা অনেকে বলেন, মিডিয়ার ফ্রিডম নিয়ে এত কথা বলা হয়, এখন ভারতবর্ষেও তাই নিয়ে প্রচুর অভিযোগ, অনেকের অনেক অভিযোগ, নানা মুনির নানা মত। কিন্তু ভারতের সংসদীয় গণতন্ত্রের এটাই একটা বিউটি, জানেন তো? এই যে নানা মুনির নানা মতটা আছে, তা সত্ত্বেও এই ফেডারেল স্ট্রাকচারটাকে এতবার, এত অ্যাঙ্গেল থেকে, এত দিক থেকে ধাক্কা দেওয়ার চেষ্টা করার পরেও সেটা টিকে আছে এবং বহাল তবিয়তে টিকে আছে। এটা আমাদের কাছে যেমন বিউটি বিশেষণটা ইউজ করলাম, অনেকের কাছে আবার চক্ষুশূল। সোশ্যাল মিডিয়ার একটা ট্রেন্ড চালিয়ে কিছু ভাইরাল হলে বা কিছু ট্রেন্ডিং হলে তাতে কি এটাকে ম্যানিপুলেট করা এত সহজ? আপনি কাঁচা বাদাম যত সহজে হিট করাতে পারেন, একটা আরশোলার পার্টি বা রাজনৈতিক মুভমেন্ট যত সহজে ট্রেন্ডিং করে দিতে পারেন কিছু মিলিয়ন ফলোয়ার, কিছু মিলিয়ন সংখ্যা দিয়ে, তত সহজে কি ভারতের এই বিপুল 140 কোটির জনসংখ্যাকে প্রভাবিত করা যায়? সেই কাজটা কি এত সহজ? তার কারণ এই 140 কোটির অনেকে কিন্তু মোবাইল ব্যবহার করেন না, তারা জেনজি শব্দটা জীবনে শোনেননি, তারা এই ধরনের হাইব্রিড ডিজিটাল ওয়ারের পার্ট নন। তারা রাস্তায় পথে ঘাটে, কেউ চাষ করেন, কেউ ফ্যাক্টরিতে কাজ করেন, কেউ অন্য কোনো পেশায় যুক্ত, তারাও ভোট দিতে যান। তারা হয়তো তাদের ভোটিং সিদ্ধান্তগুলো অন্য কোনো প্যারামিটারে ঠিক করেন। কিন্তু এখানে একটা অন্য আশঙ্কা রয়ে যাচ্ছে, যে আশঙ্কাটা দিয়ে আজকে শেষ করব। এই গোটা প্রক্রিয়াটায় আমরা বারবার এই ডিজাইনটায় একটা অদ্ভুত মিল খুঁজে পেয়েছি। সেটা হচ্ছে এর আবির্ভাবটা, এর শুরুটা, যেটা প্রত্যেকবার হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়াকে ধরে। আর কি আশ্চর্য দেখুন, যখন লিস্ট তাকাতে যাচ্ছি তখন 2-1টা ইসরায়েল বা ইউরোপীয় সোশ্যাল মিডিয়া হাতের কাছে থাকলেও আমাদের দেশে সিংহভাগ যে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে অপারেট করে তার ম্যাক্সিমামটাই মার্কিন যুক্তরাষ্ট্রের। আমাদের খবরের ডান দিকের যে ভিডিওগুলো আপনি এই মুহূর্তে দেখছেন, সেটাও কোনো মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যাটফর্ম থেকে দেখছেন, হয় ফেসবুক থেকে দেখছেন, মেটার প্ল্যাটফর্ম থেকে, কিংবা হয়তো ইউটিউব থেকে দেখছেন, যেটা গুগলের প্ল্যাটফর্ম। খুব
আশ্চর্য লাগে, কি অদ্ভুত সমাপতন না ভারতবর্ষের। এই সমস্ত যে রাজনৈতিক টানাপোড়েনের রিসেন্ট প্রোটোটাইপগুলো নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, এগুলোরও জন্ম হয় কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে। কি আশ্চর্য লাগে না? দেখুন, ভাবুন একটু, একটু 1 মিনিট চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন, তাহলে আপনার কাছে অদ্ভুত লাগবে এটা। তারপরে আপনি হয়তো একটা মিচকি হাসবেন, আপনার মুখে একটা হালকা হাসির রেখা ফুটে উঠবে, তখন আপনি বুঝতে পারবেন যে আমরা কি বলে আলোচনাটা করতে চাইছি, আমাদের প্রিঅ্যাম্বলটা কি। আমরা জানি পৃথিবীতে এই সমস্ত উন্নত গণতন্ত্রের দেশগুলোতে সোশ্যাল মিডিয়ার এই প্রেজেন্সটা থাকে। আর তথাকথিত যাদের ডিকটেটর বলা হয়, রাশিয়া, চীনের মতো, সেখানে কোনো ফেসবুক থাকে না, সেখানে কোনো হোয়াটসঅ্যাপ থাকে না, সেখানে কোনো গুগল, ইউটিউব থাকে না। তারা অ্যালাউ করেন না যে কোনো অন্য দেশের বা অন্য কোনো মহাশক্তিধর দেশের কোনো ব্যবসায়িক গোষ্ঠী তাদের ব্যবসায়িক ইন্টারেস্টে তাদের দেশে এই ধরনের কোনো সোশ্যাল মিডিয়া বা এই ধরনের কোনো পাবলিক ইন্টারাকশানের প্ল্যাটফর্ম চালাবেন। এটা ঠিক কি ভুল সেটা অন্য চিন্তার, অন্য আলোচনার রসদ, সেটা নিয়ে অন্য কোনো দিন নিশ্চয়ই আলোচনা করব। কিন্তু আমাদের আজকের শেষ পয়েন্ট যেটা যাওয়ার আগে মাথায় রাখতে হবে, যে এই যে হাইব্রিড যুদ্ধ শুরু হয়েছে, এই হাইব্রিড যুদ্ধের ভবিষ্যৎ কী? এই হাইব্রিড যুদ্ধটা কতদিন চলবে? দেখুন, এই উত্তরটা এই মুহূর্তে আমার কাছে নেই, তবে আমি একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করছি, আর সেই আন্দাজটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। কিছুদিন মানে গত 10 বছরের কথা বলছি, ভারতবর্ষের ফিন্যান্স মিনিস্টার, তার গলায় আমরা একটা অদ্ভুত অভিব্যক্তি শুনেছিলাম। প্রথমবার শুনে আমরা একটু আশ্চর্যই হয়েছিলাম। তিনি বলেছিলেন যে এই ভারতবর্ষ নাকি পৃথিবীর 3 নম্বর অর্থনীতি হওয়ার জন্য লড়াই করছে। 2014-এ প্রবল ইনফ্লেশন, একেবারে ব্যাংক্রাফট অর্থনীতির জায়গা থেকে একটা দেশ সে ঘুরে দাঁড়িয়ে বলছে আগামী বছর 2027-এ বুলেট ট্রেন চলবে, আরও জনমোহিনী প্রকল্প আসবে এবং এই অর্থনীতি পৃথিবীর 3 নম্বরে উঠে আসবে, মার্কিন যুক্তরাষ্ট্র আর চীনের ঠিক পরেই। এটা কি সবার কানে খুব ভালো শোনায়? বিশেষত যারা এই মুহূর্তে ধরুন 5-6 নম্বরে রয়েছে, বা 1-2 নম্বরে রয়েছে, 4 নম্বরে রয়েছে, তারা সবাই কি চান যে কেউ একটা নতুন ক্লাসে 3rd হোক? আপনি ক্লাসে পড়াশুনো করতে করতে আপনার মেধা, আপনার প্রতিভায় যত ক্রমিক সংখ্যায় এগোতে থাকবেন, যত আপনার রোল এগোতে থাকবে, তত কিন্তু অনেক হিংসুটে বন্ধুবান্ধবরা থাকেন না, যারা সামনে আপনার খুব ভালো বন্ধু, সহপাঠী, কিন্তু আপনি ক্লাস থেকে একটু বেরিয়ে গেলে, টিফিনটা একসঙ্গে শেয়ার না করলে আপনার সম্পর্কে একটা বাজে কথা বলে, সেটা আপনি আবার অন্য কোনো বন্ধুর থেকে খবর পান। আমরাও বোধহয় এই ধরনের কোনো বন্ধুর থেকে দেওয়ালের কানে এই খবরগুলো শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, বা তার একটা আভাস পাচ্ছি। 3 নম্বরের অর্থনৈতিক স্পটটায় ওঠা, পৃথিবীর 3 নম্বর ইকোনমি হয়ে ওঠার রাস্তাটা বোধহয় এত সহজ, এত হাইওয়ের মতো মসৃণ হবে না, সেখানে কাঁটা থাকবে। আর সেই কাঁটাই বোধহয় আগামী দিনে আমরা এই হাইব্রিড যুদ্ধের আরও কোনো রক্তক্ষয়ী, আরও কোনো বিপজ্জনক চেহারার আড়ালে দেখতে পাবো। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে আমার তো তাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানান। কমেন্ট করার জন্য আমাদের পুরো থ্রেড সবসময় আপনাদের, কারণ তার মালিক কিন্তু আপনারাই। ইউটিউবে কমেন্ট করুন, ফেসবুকে লিখুন, আর যদি মনে হয় যে আমাদের এই আলোচনাগুলো আপনার রেগুলার রাজনৈতিক আলোচনায়, আপনাদের বন্ধুর সঙ্গে, বন্ধু মহলের রাজনৈতিক তরজায় একটা নতুন ইন্ধন যোগাচ্ছে, তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছেই শেয়ার করবেন, আরও বেশি করে ফলো করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর এইভাবেই আমাদের একটু করে সাপোর্ট দিয়ে যাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার কোনো এই ধরনের নতুন তর্কের ইন্ধন নিয়ে। আমি প্রদীপ্ত আজকের মতো শেষ করছি খবরের ডান দিক। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।